দিন পড়তে হবে, কারণ আরেকটা পড়তেছো তুমি। যদি একটা সাবজেক্ট পড়াইতাম তাহলে কি হতো, আরকম করে দিতাম, আরও টাইম নিয়ে বুঝাইতাম, বা এখানে মুক্ত করে দিতাম, তাহলে বাসায় পড়তে হতো না। দেখো তাহলে আজকে আমাদের টপিক হলো গ্রন্থি আবরণী টিস্যু। বিভিন্ন ধরনের আবরণ টিস্যু আছে এখানে, আমরা দেখছিলাম আমরা এখানে রূপান্তরিত বিভিন্ন আবরণ টিস্যু আছে। সিলিয়াযুক্ত আবরণ টিস্যু, ফ্ল্যাজেলাযুক্ত আবরণ টিস্যু, কর্ণপথযুক্ত আবরণ টিস্যু, জননাঙ্গের কিছু আবরণ টিস্যু আছে। আবার কিছু আছে কি বলতো, গ্রন্থি আবরণ টিস্যু। এগুলো কী করবে, বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে। আবরণ টিস্যু কোনো অঙ্গের বা নালীর ভেতরে বা বাইরের অংশ তৈরি করে থাকে। অঙ্গের কী করে, ভেতরের বা বাইরের অংশ তৈরি করে থাকে। আবরণ মানে কি, ভেতরেও আবরণ দিতে পারে, বাইরেও আবরণ দিতে পারে। যে ফাঁপা হয় তার ভেতরে দিতে পারে, বাইরেও দিতে পারে। বুঝতে পারছো? তাহলে অঙ্গের কী করতে পারে, বাইরে আবরণ দিতে পারে, ভেতরেও দিতে পারে। বাইরে দেয় নর্মালি সবগুলোর বাইরে দেয়। যাদের ক্ষেত্রে ফাঁপা অঙ্গ যেগুলো, ভেতরে ক্যানেল আছে বা টিউব আছে, তাদের ক্ষেত্রে ভেতরেও দেয়, যেমন শ্বাসনালী, অন্ত্র, বুঝছো, মানে খাদ্যনালী। বুঝলো না, যে ভুঁড়ি দেখছো না, কোরবানির গরুর ভুঁড়িগুলো ভেতরে একটা প্লাস্টিক থাকে না, ওইগুলো। তো বাইরের অংশ, তারপরে কি ভেতরে এবং বাইরের অংশ তৈরি করে থাকে। আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে ক্ষরণ করতে পারে, রক্ষণ করতে পারে, ক্ষরণ করতে পারে, শোষণ, ব্যাপন, পরিবহন, এইগুলা কাজে করতে পারে, বিভিন্ন ধরনের করতে পারে। যেমন শিলাযুক্ত দেখলাম, শিলাযুক্তগুলো কি দেখলাম, যে মিউকাস ক্ষরণ করে। আবার অন্ত্রেগুলো দেখলাম, এগুলো কি করে, এতে খাদ্য গ্রহণ করে বা শোষণ করে। তো এরকম বিভিন্ন ধরনের কাজ আছে। শিলাযুক্তটা কি ক্ষরণ করে বললে? মিউকাস। তোমার বলছি না, তুমি কলম নিবা, অনেক ইম্পর্টেন্ট কথা বলে লিখে রাখবা, বই নেই, অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু বা জনন টিস্যুতে আবরণ টিস্যু কী হবে, রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু বা জনন টিস্যুতে পরিণত হয়। আমরা আবরণ টিস্যুতে মেলাগুলো স্যার, হ্যাঁ অনেক ধরনের আছে, মানে অনেকগুলো রূপান্তরিত হতে পারে অনেক ভাবে। এই যে এখানে তো আবরণ টিস্যু, স্কোয়ামাস, কিউবয়েডাল, হ্যাঁ ওইগুলো তো মনে করো বিভিন্ন প্রেক্ষিতে, এগুলো তো সব টাইপ না। টাইপ হলো মানে যে কয় স্তর বিশিষ্ট, তার উপর ভিত্তি করে দেখলাম ওখানে 3 প্রকারের। তারপর পদ্মার উপর ভিত্তি করে, পদ্মার উপর অনেকগুলো, বেসমেন্ট মেমব্রেনের উপর ভিত্তি করে হতে পারে। স্যার তাহলে এগুলা সবগুলাই, এগুলো কি কিভাবে রূপান্তরিত হতে পারে, এগুলা সবগুলো স্যার রূপান্তরিত হয়ে জনন, হ্যাঁ এগুলো রূপান্তরিত হতে পারে, হ্যাঁ বিভিন্ন হিসাবে কাজ করতে পারে, বুঝছো এগুলো। আবার তো এগুলো একটু মনে রাখতে হবে কি কিভাবে রূপান্তরিত হতে পারে। দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে এগুলা, গ্রন্থি টিস্যু হয়ে বা জনন টিস্যুতে রূপান্তরিত হয়ে। এখন যা যোজক টিস্যু, মানে তাহলে এখন কথা হলো যোজক টিস্যু, আমাদের একটা টিস্যু পড়া শেষ হলো, একটা টিস্যু পড়া, পরিবহন টিস্যু পড়া শেষ হলো, এখন হলো যোজক টিস্যু। পরিবহন এই যে এটা না, এই যে মানে আবরণ টিস্যু, সরল আবরণ টিস্যু পড়া শেষ হলো, এখন হলো যোজক টিস্যু। বুঝছো? তাহলে দেখো যোজক বা কানেকটিভ টিস্যু, আবরণী টিস্যু এইটা না, এখানকার মধ্যে যে চারটা আছে, এতক্ষণ যা বললাম সবই আবরণ টিস্যুর মধ্যে পড়লো। হ্যাঁ এখন মানে যোজক টিস্যু শুরু হইলো। হ্যাঁ এখন যোজক টিস্যু শুরু হলো। দেখো যোজক বা কানেকটিভ টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি থাকে। মাতৃকা কি? মাতৃকা বলতে ম্যাট্রিক্স বা ভেতরের যেগুলো উপাদান, ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স, হ্যাঁ এরকম মানে ভেতরের উপাদানগুলো আর কি ম্যাট্রিক্স বলি আমরা, মাতৃকা বলে মাঝের উপাদান। এবং কোষের সংখ্যা কম থাকে, বুঝছো? গঠন এবং কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু প্রধানত 3 ধরনের হয়ে থাকে। ওকে, কয় ধরনের? 3 ধরনের হয়ে থাকে। কিসের উপর ভিত্তি করে? গঠন এবং কাজের ভিত্তিতে। গঠন এবং কাজের উপর ভিত্তি করে 3 ধরনের হয়ে থাকে কানেকটিভ টিস্যু। কি কি বলতো? একটা হলো ফাইব্রাস কানেকটিভ টিস্যু। কি বলতো? ফাইব্রাস কানেকটিভ টিস্যু। একটা হলো স্কেলেটাল কানেকটিভ টিস্যু, মানে হাড়হাড্ডি, হ্যাঁ হাড়হাড্ডি, ও কঙ্কাল। একটা হলো ফাইব্রাস কানেকটিভ টিস্যু, আর একটা হলো স্কেলেটাল কানেকটিভ টিস্যু। কানেকটিভ মানে কি? সংযোগ দেয় বা যোগ করে। দেখো আমাদের হাড়গুলো কি করতেছে বলতো? কোমলাস্থি না, হ্যাঁ আমাদের হাড়গুলো কি করে বলতো? জয়েন করে না, দেহে একটা কাঠামো দিচ্ছে না জয়েন্টের মাধ্যমে, এই জন্য বলতেছে একে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। বুঝছো? আরেকটা কি বলতো? তরল যোজক টিস্যু, অর্থাৎ যেটা আমাদের দেহে বিভিন্ন কিছু পরিবহন করে, পানি বা রক্ত বা লিম্ফ বা লসিকা, এগুলা। এই যে এই গোলগুলো যে স্যার দেখায় মাঝে মাঝে, এটা আমরা 3D এর মধ্যেও দেখি, অ্যানিমেশনের মধ্যে। এগুলা কি গোলগুলো? ওটা কি রক্ত? হ্যাঁ তাহলে দেখো এখানেই তো দেওয়া আছে এই যে গোলগুলো। হ্যাঁ ফাইব্রাস
যোজক টিস্যু। এগুলো কি তুমি আমার ফোন ইউজ করো, হ্যাঁ, আমার পেজে অ্যাড হয়ে থাকবো, অনেক ইম্পর্টেন্ট মনে করে ভিডিও দেয় শিক্ষামূলক, দেখতে পারবে। আমি স্যার ওই যে যেদিন আপনি ওই যে মেডি অ্যাপটা বলছিলেন না, হ্যাঁ। আমি খালি সেই দিনে ঢুকে আসছি, আমি তো ফলো দিচ্ছি তাও Page- আমি তো ফেসবুক চালাই না, তো ওই ফেসবুক পেজে এটা অ্যাড হয়ে যাবে, বুঝছো? ইনস্টা এগুলোতে দেন না, ইনস্টা তো দেওয়া হয় না, ফেসবুকে দেওয়া হয়, পেজে দেওয়া হয়, মিডিয়া। মানে বুঝছো? ওইটাতে আমি খালি যেদিন ঢুকছিলাম সেদিনে কয়েকটা অনেক দেখলাম। কিছু বুঝতে পারবা, আবার তো দেখেন। টিকটকের মধ্যে আমি ভিডিওগুলো দেখি স্যার, ওই জায়গার মধ্যে তো দেন কয়েকটা অনেক হ্যাঁ, ওখানেও দেন। মিডিয়া হয়ে দেখবা। তাহলে ফাইব্রা যোজক টিস্যু হলো কি, এটি এই ধরনের যোজক টিস্যু দেহ ত্বকের নিচে পেশির মধ্যে থাকে। কোথায় থাকে? পেশির মধ্যে থাকে। কোথায়? দেহ ত্বকের, এই যে উপরে ত্বক আছে না, হ্যাঁ। ত্বকের নিচে পেশির মধ্যে থাকে। এদের মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায়। এটা তেমন কিছু পড়তে হবে না, বুঝছো? হ্যাঁ, ফাইব্রাস। তেমন কিছু না, শুধু নামটা মনে রাখবা, বুঝছো? আচ্ছা, তারপরে স্কেলেটাল বা স্কেলেটাল যোজক টিস্যু, বুঝছো? এটা মানে হাড়াড্ডি কঙ্কাল। বা অস্থি। দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলেটাল যোজক টিস্যু বলা হয়। একটা ফ্রেম বা কাঠামো গঠন করে না, এই টিস্যুর দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। মানে অভ্যন্তরীণ মানে ভিতর না? হ্যাঁ, ভেতরে কাঠামো গঠন করছে না। আমাদের দেহের আকার আকৃতি নির্ধারণ করে কে? হাড়াড্ডি। হার্ডি চাই না। হাড়াড্ডি না থাকলে তো একদম এক জায়গায় হয়ে যায় সব কিছু অংশ। আকৃতি দেহের দৃঢ়তা প্রদান করে, অঙ্গ সঞ্চালন চলনে সহায়তা করে, মস্তিষ্ক, মেরুরজ্জ, ফুসফুস, হৃৎপিণ্ড এরকম নরম দেহের নরম এবং লাজুক অঙ্গগুলোকে রক্ষা করে। অর্থাৎ নাজুক মানে কি স্যার? লাজুক বলতে কি? দুর্বল, ও, নাজুক হয়ে গেল। বুঝছো? আমরা লাজুক বলতে লজ্জাশীল বলতে মনে করি, হ্যাঁ। তবে এখানে তো লজ্জা, কোনো অঙ্গ কি লজ্জা পাবে না না, দুর্বল, এরকম বোঝায় বিষয়টা। তো কি করে বলো তো? আসলে আমাদের কঙ্কালের কাজ হলো আমাদের দেহের ভিতরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে কি করা বলো তো? রক্ষা করা। কঙ্কালের তাছাড়া কাজ। কি করে? আমাদের দেহকে সাপোর্ট প্রদান করে, দেহের একটা কাঠামো গঠন করে এবং আমাদের দেহের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করে। যেমন মাথা দেখো, এই যে বাইরে যদি মানে যদি এই যে ভেতরে যে করটিকা না থাকতো, হাড়াড্ডিটা উপরে, তাহলে কি হতো বলো তো? সামান্য আগতে আমাদের ব্রেন শেষ হয়ে যেত। ব্রেনে তো সব, ব্রেন ড্যামেজ হয়ে যেত, মারা যেত। না, করডি তো শক্ত না। হ্যাঁ, শক্ত ভেতরে, ও তার ভেতরে থাকে ব্রেন, নরম। না, মানুষের যে মাথা ফাটে, ওটা কি কম আঘাতে না বেশি আঘাত? খুব বেশি অনেক আঘাতে? প্রচন্ড আঘাতে, অনেক শক্তিশালী। মানে অনেক তাহলে আঘাত লাগার পর এটা হয় না, হ্যাঁ, সামান্য অনেক- আঘাতে কিছু হয় সামান্য না। আঘাতে কিছু হবে না। যখন ওরা অটোপসি করা হয়, মানে পোস্টমর্টম করা হয়, তখন তো হাতুর বাড়াল দিয়ে একদম বাড়িয়ে একদম খোলা লাগে, মাথা খোলে, বুঝছো? মানে ওই যে স্যার পোস্টমর্টম, আচ্ছা ওই যে একটা মানুষের পোস্টমর্টম করে কি হয়? মানে আপনাদের না, এমনিতে মনে হয় একটা মানুষ মারা গেল, হ্যাঁ, মনে অনেকগুলো হয় বিষয়। অ্যাক্সিডেন্টে মারা গেল, তা ওটা আপনারা কিন্তু পোস্টমর্টম করতেছেন। অ্যাক্সিডেন্টে মেলে করা হয় না, তাহলে তো মনে কিসে? করো আত্মহত্যা করছে বা সাসপেক্ট করা আচ্ছা হচ্ছে, হোক, আত্মহত্যাই করছে, হ্যাঁ। তাও কেন ওই পোস্টমর্টম করার দরকার? অনেকগুলো দরকার আছে। মনে করো যে এখন আত্মহত্যা তো করছে, তাও ওই এখন এটা আত্মহত্যা করছে না কেউ মারছে, এটা মানে আইডেন্টিফিকেশন করার জন্য যদি মনে তাহলে করো বুঝি বিষ কেন? খায় কোনো, মনে করো কী করা হয়, মনে করো একটা লোককে যখন পোস্টমর্টম করা হয় তখন তার প্রথমে মাথা খুলিটা দেখা হয় যে ব্রেনের মধ্যে কোনো আঘাত আছে কিনা, ব্রেন আঘাত পায় মরছে কিনা, তো দেখায়, খুলে দেখা হয় যে ব্রেন ঠিক মানে আছে। ওইটা কি ভাঙে স্যার এটা? হ্যাঁ, এটা খুলিটা মানে এটা উপরের যে খুলিটা আছে এটা খুলে ফেলে আর কি, খুলে ব্রেন দেখা হয় ভিতরে। তো ব্রেন দেখলাম, দেন মনে করো যে বুক আছে, হিউম্যান বডি মনে করো, দেখি এরকম ছবি আছে কিনা মানুষের, নাই আচ্ছা আছে, এই যে এরকম। তারপর কি করা হয়? এটা হলো বুক, তাহলে এটা মাথা খুলি, এটা খোলা হয়, হাতুড়ি বাটাল দিয়ে খুলে ভেতরে দেখা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। দেন তারপরে এইভাবে বরাবর এইভাবে আনা হয় অনেক সময়, এই বরাবর ফাটানো হয়, নাভির এদিক দিয়ে এভাবে নিয়ে এইরকম বরাবর একদম চেরা হয় বুক, ও মানে এই বুঝছো? সুতায় কাটেনি? হ্যাঁ, কাটা হয়, স্টানাম বরাবর কাটা হয়। কাটার পরে কাটে মনে হয় করে না? হ্যাঁ, কাটার পরে আমাদের কি করা হয়? এখানে যে স্টোমাক পাকস্থলী আছে, হ্যাঁ, বুঝছো? চেক দেন পাকস্থলী পুরাটা নেওয়া হয় কন্টেন্ট সহ, যে আসলে বিষ খাইছে কিনা বা কি মানে খাইছে। ওই বডি থেকে পাকিস্তানি বের করে? হ্যাঁ, পাকস্থলী কেটে নেওয়া হয় আর কি, বুঝছো? তার ওর মধ্যেই থাকে ওটা ফুড, মানে কন্টেনিং ফুড সহ, মানে ওর ভিতরে কী কী খাবার খাইছে না সব কিছু সহ পাকস্থলীটা নেওয়া হয়, নিয়ে একটা জারে রাখা হয়, বক্স থাকে, 3টা বক্স থাকে, হ্যাঁ হ্যাঁ। 3টা বক্সে নেওয়া হয়। তাহলে ওর ভিতরে কোনো যদি পয়জন খেয়ে থাকে ওটা থাকবে ওর মধ্যে, তাহলে আমরা ওটা রিটেক করবো, পাবো। তারপরে কী হয়? বেশি লিভার থাকে, লিভারের নেওয়া হয় কত গ্রাম বলো তো? অর্ধেক নেওয়া হয় মেনলি, লিভারে? হ্যাঁ। মানে লিভার অর্ধেক কাটে নেয়? অর্ধেক কেটে নেওয়া হয় মেনলি। যদি লিভারটা ছোটো বাচ্চার হয়, মানে হাফ কেজির কম হয়, সেক্ষেত্রে পুরো লিভারও নেওয়া হয়, বুঝছো? ও তো নিলাম লিভার, নিলাম, তাহলে কি নিলাম? স্টোমাক বা পাকস্থলী, হ্যাঁ। তারপরে কি নিলাম? লিভার। হুম। আর পাকিস্তানি কি নিতে হবে? এই পাশে কিডনি নিতে হবে। তাহলে 3টা জিনিস নেওয়া হয়। দরকার পড়লে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্গ নেওয়া যেতে পারে, কিন্তু আসলে আমাদের নিয়ম যেটা কয়টা, 3টা নিলে আমরা ডিটেক্ট করতে পারি বিভিন্ন সমস্যা।
লিভারে কি, লিভারে বিষ টিস খাওয়ার কোনো কিছু হলে ওটা লিভারে যায়, বুঝছো, শোষণটা লিভারে যায়, লিভারে ডিটেক্ট করতে পারা যায়। আবার কিডনিতেও যায়, কিডনি দিয়ে তো এক্সপ্রেশন হয় বা কিডনি অবধি যাইতে পারে কিছু। তো এগুলো দিয়ে মনে করো বোঝা যায়। তারপর কী করা হয়, এতে দেহ নিলাম, এ দেহের ভিতরে কোনো স্যাম্পল পাওয়া যায় কিনা, কিসের স্যাম্পল? মানে যেমন কোনো এক্সট্রা কোনো হেয়ার বা চুল, বুঝছো, চুল থাকলে ডিএনএ টেস্ট করা হয়। যদি অন্য কেউ, হ্যাঁ হ্যাঁ বুঝছি, বাইরের কোন করলে কিনা তার ডিএনএ টেস্ট করা হয়, তার দেহের ভিতরে কোনো সিম্পল পাওয়া যায় কিনা, হ্যাঁ বুঝছো। আরও অনেক ব্যাপার সেবার আছে এখানে, অনেক ব্যাপার সেবার আছে, বা দেহের ভিতরে কোনো স্টেজ বা দাগ টাক আছে কিনা বোঝা যায়। আবার মনে করো তার দেহের মধ্যে এখানে যদি ফাঁসি নেয়, নর্মালি ফাঁসির ক্ষেত্রে একরকম দাগ হয়, আর যদি কেউ মেরে ধুলাই দেয় সেক্ষেত্রে অন্যরকম দাগ হয়, এগুলো দেখে বোঝা যায় আর কি, বুঝছো। এগুলো অনেকগুলো ব্যাপার আছে। এই যে এই তিনটে জিনিস স্যার বের করলেন, এই তিনটা কি পরে যখন লাস্টটা মনে করেন এই তিনটা বের করে লাশ সেলাই করে পাঠিয়ে দেওয়া হয়, আল্লাহ এই তিনটা নিয়ে নেয়, হ্যাঁ, এটা আবার তখন ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় পরীক্ষা করার জন্য, তার রিপোর্ট আসে। তাহলে যাদের পোস্টমর্টম করে তাদের এই তিনটা জিনিস থাকেই না? না, যদি এগুলো বের করে দেন সেলাই করে পাঠিয়ে দেওয়া হয়। পরে মাটি টাটি যখন দেয় ওই অবস্থায় ওগুলো থাকে না, না? ও রে আল্লাহ, সেই জন্য স্যার আমি শুনছি যে অনেকে পোস্টমর্টম করতে দেয় না। একদম বুক টুক ছেঁড়া হয় না, বুক ছেঁড়া হয়, মাথা খুলি ফেলা হয়, তার সেলাই করে দেয়। অঙ্গগুলো বের করার দরকার কি? এই তো বললাম তো, হ্যাঁ সেটাই তো। সিআইডি দেখো না, দেখি তো সিআইডির মধ্যে ওগুলো তো দেখাবে না। আমি ওই যে ওদের যে ফরেন্সিকের মধ্যে অ্যাড করে না, এমনি বলে যে ডিএনএ এমনি হাড়টা অ্যাড করে নিয়ে দেখি, ওইভাবে কাটাকাটি ওগুলো তো দেখাবে, দেখায় না, কিন্তু বলে তো এর ভেতরে এটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে, ওগুলো তো বলে, মনোরম কাটাকাটি তো দেখায়। কেন স্যার ইয়ার ভেতরে ক্যামেরা ঢুকায় দেখা যায় না শরীরের মধ্যে? হ্যাঁ ওটা তো জীবিত মানুষদের দেয়। ক্যামেরা ঢুকে তুমি ভেতরে কোনো কিছু থাকলে দেখতে পারবা, সলি ওটা তো হলে ডিটেলস দেখতে পারবা। বাট তুমি বিষ খাইছো, ওটা কি ক্যামেরাতে দেখা যাবে? ওটা পরিষ্কার শরীর দেখতে নীল হবে। হয়ে যাবে তাই বিষ খাইলে। অনেকগুলো, হ্যাঁ, এগুলো অনেক সিমটম আছে, ফেসের কালার দেখে বোঝা যায়, এগুলো অনেক কিছু দেখা হয়, বুঝছো। দেখো তাহলে বুঝলাম আমরা এখানে যে কঙ্কাল কি করে, আমাদের দেহের ভেতরের কাঠামোকে রক্ষা করে, বুঝছো। বিভিন্ন ধরনের রক্তকণিকা এগুলো তৈরি করে, উৎপাদন করে। হাড়াডিতে কি হয়, আমাদের রক্ত তৈরি হয়, মানে কি অস্থি মজ্জা থেকে, যে হাড়াডিগুলো আছে না, এর প্রান্ত দিয়ে অস্থি মজ্জা থাকে, বুঝছো, রেড বন মেরি বলা হয়, লাল অস্থি মজ্জা, এখান থেকে মেনলি কি তৈরি হয়, রক্ত তৈরি হয়। হাড়ের ভিতর ফাঁপা অংশ না, হাড়ের ভিতরে কেন রক্ত? ফাঁপার তৈরি, এদিকে মজ্জা আছে, ওই যে আমরা কি খাই বলো তো, বলি না ক্যালসিয়াম খাই, তা আমাদের তো হাড়ের ভিতরে ওগুলো আছে। হ্যাঁ আছে না, সবার হাড়ে আছে। তো ওইগুলো আসলে কি বলো তো, চর্বি এক ধরনের, ওইগুলো অস্থি মজ্জা, হ্যাঁ বুঝছো। তো ওই দিক ওখান থেকে কি হয়, রক্ত তৈরি হয়। কিন্তু ওইটা তো খাওয়া যায় না স্যার। না আসলে খাওয়া যায় না, ওগুলো চর্বি। ওটা বলছিলেন তো অনেকদিন আগে। অস্থিক পেশিগুলো সংযুক্তির ব্যবস্থা করে, পেশিগুলোকে কি করে, সংযুক্ত করে। এই যে আমাদের পেশিগুলো কার সাথে লাগানো বলো তো, হাড়ির সাথে লাগানো। আমরা মাংস খাই দেখি, তখন কি করি, হাড্ডি থেকে মাংস সারা সারা খাই না, না এমনি খাও, হাড্ডি থেকে সারা সারা খাও, ওকে। এবং গঠনের ভিত্তিতে, আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কেমন আছো গেছে? এই তো আলহামদুলিল্লাহ, তো একটু বাইরে আছি, হ্যাঁ একটু দেরি আছে কেন? ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে গঠনের ভিত্তিতে স্কেলেটাল যৌগ টিস্যু দুই ধরনের হয়ে থাকে, বুঝছো। একটা হলো কোমল অস্থি, একটা হলো অস্থি, বুঝতে পারছো। কোমল অস্থি বলতে যেটা যে আমাদের বলি না, কুসকুসি বলি আমরা, যেটা নাকের পিনে থাকে, নাকের ডগায় থাকে, কানের পিনে থাকে, এগুলো অস্থি বললে হাড়ের ডিম, কঙ্কাল, বুঝছো। তাহলে আমাদের স্কেলেটাল কানেকটিভ টিস্যু বা স্কেলেটাল যৌগ টিস্যু এটা কয় ধরনের, মানে দুই ধরনের। একটা হলো দুই ধরনের, একটা হলো কোমল অস্থি, একটা হলো অস্থি, বুঝতে পারছো। কোমল অস্থি এবং তো বুঝতে পারতে হবে, এটারও বলে পারবা। স্কেলেটাল কানেকটিভ টিস্যু দুই ধরনের, একটা হলো কোমল অস্থি, একটা হলো অস্থি, ওকে। আর না পারলে ওই জন্য তো খুব বলবা কুসকুসি আর হাড্ডি, বুঝতে পারছো। তাহলে বুঝে পড়তে হবে। এখন এই স্কেলেটাল কানেকটিভ টিস্যুর কাজ কি, আমাদের দেহের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করা, দেহের কাঠামোকরণ করা, ঠিক আছে, এইগুলো দেহ সাপোর্ট মানে প্রদান করা। তাহলে কোমল অস্থি কি, কোমল অস্থি এক ধরনের নমনীয় স্কেলেটাল কানেকটিভ টিস্যু,
মানুষের নাক, কানের পিনায় কোমলাস্থি দিয়ে তৈরি গঠিত হয়। এবং আমাদের শ্বাসনালীতে আছে, বুঝছো? ওকে। অস্থি। অস্থি বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর, অনমনীয় স্কেলেটাল কানেক্টিভ টিস্যু। দৃঢ় মানে খুবই শক্ত, ভঙ্গুর মানে ভেঙে যেতে পারে। হাড্ডি ভেঙে যায় না বাড়ি দিলে, তরুণাস্থিক ভাঙবে? তরুণাস্থি কুসকুসি হ্যাঁ, না। এটা ভাঙবে না, কিন্তু এটা কিন্তু নমনীয়, কিন্তু ভাঙবে না। আর এটা কিন্তু হাড্ডি কিন্তু ভাঙে যাবে। হ্যাঁ, অনমনীয়, নমনীয় মানে এটা হলো কি, বাঁকানো যায় না, এই জন্য বলি কি বলতো, অনমনীয়, বুঝতে পারছো? আর ওপর দিকে এটা কি বলতো, নমনীয়। কোমলাস্থি হলো নমনীয়, হুম। ভঙ্গুর নয়। আর এটা হলো কি বলতো, দৃঢ়, ভঙ্গুর, অনমনীয় স্কেলেটাল কানেক্টিভ কানেক্টিভ টিস্যু। টিস্যু। যদি বলে শক্ত কোনটা, শক্ত কিন্তু আবার এটা অস্থি। অস্থি তো শক্ত, কোমলাস্থি হ্যাঁ। তো শক্ত না। এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থি দৃঢ়তা প্রদান করে। আমরা বলি না, ক্যালসিয়ামটা আমাদের হাড়াড্ডি গঠন করতে কি কাজ লাগে? ক্যালসিয়াম, ক্যালসিয়াম। ভিটামিন ডি, বুঝছো? ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমাদের হাড়টি গঠন করে। আজকে ভিডিও দিছি, ওখানে বলছি যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাবে আমাদের হাড় ভঙ্গুর হয়ে যায়। ফেসবুকে স্যার হ্যাঁ। তাহলে দেখো তরল যোজক টিস্যু তাহলে ক্যালসিয়াম আর ভিটামিন দিয়ে হাড় তৈরি হয়। হাড়ে গঠন করে, হ্যাঁ, হাড় ভঙ্গুর হয়ে যায় এগুলোর অভাবে, মানে ভঙ্গুর মানে ভাঙে যায়। ভেঙে যায় সহজে, fracture এগুলোর হয়ে কারণে যায়। কেন ভাঙবে? ওইগুলোর অভাবে হাড় দুর্বল হয়ে হবে যায়। না, হ্যাঁ। তাহলে দেখো তরল যোজক টিস্যু, হুম। এই যে বললাম ওই জিনিসটা লিখে রাখলো, তার মানে এটাও বেশি জানলো না, কি বলছেন স্যার? বলিস তাহলে তাহলে এই যে বললাম যে হাড়াড্ডি ক্যালসিয়াম এবং হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে, ভিটামিন ডি থাকে, এইগুলোর অভাবে বলে হাড় ভেঙে যায়। তো ওখানে হাড়ডির ওখানে লিখে রাখো ভিটামিন ডি এর অভাবে না স্যার? ক্যালসিয়াম আর ভিটামিন ডি লিখে রাখো। ক্যালসিয়ামে যে CA আর ডি লিখে রাখো, ভিটামিন ডি VITD এভাবে লিখে রাখো। একটা কথা বলতেছি, লিখে রাখবা, জাস্ট ছোটো করে লিখে রাখো, পরবর্তী তুমি বাসায় গিয়ে তোমার মতো করে লিখবা। পারলে আরও দেখবা, ChatGPT ইউজ করবা, বিস্তারিত দেখবা। পড়াশোনা এইভাবে করতে হয়, তোমরা তো আর দেখোই না, যা পড়ি তাই পড়ো না, আর এক্সট্রা দেখবা। তরল যোজক টিস্যু মনোযোগ দিতে হবে। তরল যোজক টিস্যু কোনগুলা? মানে মাতৃকাটা তো স্যার সব জায়গায় বলছে, মাতৃকা হ্যাঁ। মানে কি মেট্রিক? একটু আগে এই তরল মাতৃকারই তরলটারই মাতৃকা পড়ে আসলাম, ওখানে দেখো পড়ছো যে হ্যাঁ, হ্যাঁ। তরল যোজক টিস্যু মাতৃকা, হ্যাঁ। যে তরল মাতৃকা টিস্যু মানে মাতৃকা, মেট্রিক, এটা তো মেট্রিক মাতৃকা বলতে তরল। মাতৃকা বলতে আসলে যে জায়গায় থাকে বা যে মানে মেন উপাদানটা, মেন মানে জায়গাটা আর কি, বুঝছো? ও মানে তরল টিস্যুটা যে জায়গায় থাকে ওই জায়গাটা ওটাই। কি তরল? হ্যাঁ। তাহলে এরা কি মাতৃকা কি বলতো? তরল। তরল। এবং মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। থাকে। এই টিস্যুর প্রধান কাজ হলো দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা। রক্তের কাজ কি? বিভিন্ন কিছু পরিবহন করা। আমরা জানি রক্ত কি করে? অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, আমাদের দেহের খাদ্য পরিবহন করে, পুষ্টি পরিবহন করে, দেহের রেশন পদার্থ বা বর্জ্য পদার্থ পরিবহন করে, অর্থাৎ পরিবহনের কাজ করে, হরমোনের পরিবহন করে, রক্তই তো সব করে। সব করে না, পরিবহনের কাজ করে থাকে আর কি। কারো যদি স্যার রক্ত শূন্য হয়ে যায়, রক্ত শূন্য হয়ে যায় বলতে রক্ত একদম থাকে না এরকম না, রক্তের পরিমাণ কমে যায়। কিছু থাকে, হ্যাঁ, মানে কিছু না তো, মানে একটা রক্ত- লিমিটের কমে থাকে। অর্থাৎ আমরা বলি মেইনলি হিমোগ্লোবিনের পরিমাণ। হিমোগ্লোবিনের পরিমাণ যদি আমরা বলি নর্মাল লিমিট থেকে কমে যায়, সেক্ষেত্রে আমি বলি রক্ত দেখছি শূন্যতা। কারো গা কাটা গেলে কিংবা পানি বাদ দিয়ে মানে সাথে সাথে কি জানি বের হয়, ওদের কি কি মানে বের হয়? রক্তই বের হবে, না না, যদি কারো গা কাটাতে আমি দেখছি এরকম ওদের মানে যদি- রসের মতো বের হয়। হ্যাঁ, এটা কাটা যাওয়ার পরে বের হয় না, এটা মানে না। রক্ত বের হওয়ার পরে বের হয়। রক্ত বেরে হয় না, ওটা এক হলে ওই রকম বেরায় কিংবা। কি বলছে? আমি দেখছি তো স্যার। কোথায় হ্যাঁ। দেখছে? এই কই জানি দেখলাম আমি, হ্যাঁ, মানে আমি ওরকম দেখছি। কাটা গেলে রক্ত বেরাচ্ছে না কিংবা বেরাচ্ছে। আসলে ওইভাবে বা কোনো ভেসেল বা রক্তনালী ওইভাবে কাটা পড়ে না, এই জন্য এরকম হয় না, হয়তো হয়তো এরকম মনে হচ্ছে, কিন্তু কাটলে সাধারণত রক্তই বেরাবে। দেখো, ও হচ্ছে তাহলে দেখো রোগ প্রতিরোধ করা, এগুলো মেইন কাজ আর কি। আমরা পড়ছি না রক্ত, একটু পরে পড়বো যে বিভিন্ন রক্ত উপাদান আছে, এগুলোর এক একটার এক কাজ। তাহলে এগুলো কাজ কি? তরল কানেক্টিভ টিস্যু কাজ হলো আমাদের দেহের বিভিন্ন কিছু পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখা। আমরা একটু দেখবো মেনলি তরল যোগ টিস্যু কি? রক্ত। তাহলে রক্তর যে কাজগুলো তরল কানেক্টিভ টিস্যু বা তরল যোগ টিস্যুর কাজও সেইগুলো। সেগুলো। তো তরল যোগ টিস্যু দুই ধরনের, কয় ধরনের? দুই ধরনের, একটা হলো রক্ত আর একটা হলো লসিকা। রক্ত এবং লসিকা। তাহলে রক্ত কি? মেনলি আমাদের রক্ত নালীর ভেতরে যেগুলো থাকে তাদেরকে বলি আমরা রক্ত তো হিমোগ্লোবিন। আর আচ্ছা, হিমোগ্লোবিন। রক্ত তৈরিটা কি, মানে রক্তের উপাদানগুলো কি কি তৈরি? রক্ত হলো রক্ত রস এবং রক্তকণিকা। রক্তকণিকা হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। একটু করে দেখবো। মানে বুঝছো? এটা স্যার গঠনটা নাই, মানে রক্ত তো এমনিতে তৈরি হয়নি, কিছু কিছু জিনিস দিয়ে রক্ত হলো কোষ, এগুলো কোষ বলতে কণিকা,
বুঝছো? এগুলো এমন অঙ্গ না তো। না অঙ্গ না, ঠিক আছে, মানে এমনিতে তো স্যার রক্তটা যে হিমোগ্লোবিনের কারণে লাল হয়েছে না, রক্তের কারণে আচ্ছা, রক্ত কি দ্বারা গঠিত? হ্যাঁ, ওটাই তো গঠিত বলতে না, রক্তের ভেতরে মিললে ওইভাবে সেলুলার অঙ্গ থাকে না, এটা এক ধরনের কোষ। মানবদের কোষ পড়ছো না? হ্যাঁ, তো এরকম একটা ধরনের কোষ, মানে অসম্পূর্ণ কোষ, এই জন্য এদেরকে বলি আমরা কণিকা। কারোর মধ্যে নিউক্লিয়াস আছে, কারোর মধ্যে আবার নিউক্লিয়াস নাই। বুঝতে পারছো? আমরা টিস্যু কি দ্বারা গঠিত হয়? কোষ দ্বারা না? কোষ দ্বারা গঠিত তো হয়। তরল কান্টিক টিস্যু কি দ্বারা তৈরি হবে? কোষ দ্বারা। কোষধারিত করতে হবে। তো এগুলো হলো রক্তকোষ, বুঝতে পারছো? ও, ঠিক। তবে আসলে এগুলো প্রকৃতপক্ষে কোষের মতো না, কোষে যা থাকে তাই নাই, তা সব নাই, এই জন্য এদেরকে কি বলি আমরা? কণিকা বলি। কণিকা। বুঝতে পারছো? তাহলে রক্ত কি? রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ, লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু। ঈষৎ লবণাক্ত। ঈষৎ বলতে হালকা, হালকা লবণাক্ত, লাল বর্ণের তরল যোজক টিস্যু ধমনী, শিরা ও কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে। ধমনী মানে তো এটা না, রগ নাকি? অর্থাৎ আমরা একটু না, পরে শিরা বই মানে পড়বো, রগ। আমরা এগুলো দেখবো আর বিস্তারিত জানবো পরে, বুঝছো? পরবর্তী অধ্যায়ে আমাদের এগুলো বিস্তারিত আছে, যে আমরা রক্ত নিয়ে বিস্তারিত পড়বো। কৈশিক নালীটা কি? আচ্ছা, এখনই বুঝে যে জানতে চাও তাহলে বলি। এই যে আমাদের হার্ট, এটা কি দিলাম? এটা হার্ট। হার্ট ও, বা হার্ট। হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের চেম্বার কয়টা? 4টা। চারটা। তো ডাইরেক্ট সহজ করে যদি বলি, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট না? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যে সকল নালীর মাধ্যমে সারা দেহে রক্ত পৌঁছে যায় ও। এদেরকে বলা হয় ধমনী। কি বলা হয়? ধমনী। আর যে নালীর মাধ্যমে সারা দেহ থেকে রক্ত আসে তাকে বলা হয় শিরা। তো ধমনীর মাধ্যমে সারা দেহে যায়, আর শিরার মাধ্যমে সারা দেহ থেকে আসে। এ দেখো, ও লিখে নিচ্ছে, আর তুমি কি করতেছো? তাহলে ধমনীর মাধ্যমে সারা দেহে রক্ত চলে যায়, আর শিরার মাধ্যমে সারা দেহ থেকে রক্ত আসে। এখন কথা হলো, এই ধমনীগুলো যখন আমাদের দেহের বিভিন্ন জায়গায় যায়, এগুলা কি শুধু হবে? হৃৎপিণ্ড থেকে রক্ত যায় না? হ্যাঁ, শুধু হৃৎপিণ্ড না? তো এগুলা কি হয়? অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নালী হয়। কি হয়? সূক্ষ্ম নালী। সূক্ষ্ম সূক্ষ্ম নালী হয়, নালিকা হয়। এদেরকে বলা হয় কৈশিক জালিকা। কি বলা হবে? কৈশিক জালিকা। এগুলো বিস্তারিত জানবো আমরা, বুঝছো? আবার তো বোঝার জন্য বললাম। ওকে, আবার এখানে কি হবে? অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নালী মিলে শিরা হয়, বুঝছো? মানে এইগুলো এবার এখানে আসে, এভাবে সূক্ষ্ম সূক্ষ্ম নালী মিলে শিরা হয়। তো ধমনী থেকে সূক্ষ্ম সূক্ষ্ম নালী হয়, আবার সূক্ষ্ম সূক্ষ্ম নালী থেকে কি হয়? শিরা হয়। শিরা রক্ত নিয়ে কই যায়? হার্টে যায়। হার্ট থেকে রক্ত নিয়ে কে যায়? ধমনী যায়। বুঝতে পারছো? তো শিরার মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, আর ধমনীর মধ্যে থাকে মেইনলি অক্সিজেন সমৃদ্ধ মানে রক্ত। শিরা হার্টের মধ্যে রক্ত নিয়ে আসে, আর ধমনী নিয়ে যায়, মানে হার্ট থেকে নিয়ে যায় বাইরে। হার্ট থেকে দেহে নিয়ে যায় হলো ধমনী, আর দেহ থেকে হার্টে নিয়ে যায় শিরা। বুঝছো? বিস্তারিত আমরা পরে পড়বো, হার্টের গঠন, চেম্বার, রক্তকণিকা সম্পর্কে ডিটেলস পড়বো। তাহলে দেখো, অংশ নেয়। উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। তাহলে রক্তের বিভিন্ন কাজ বলতেছে, বিভিন্ন কিছু পরিবহন করে, আবার কি করে? আমাদের তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে। রক্তের উপাদান 2টি। কয়টি? 2টি। হ্যাঁ, এগুলো বুঝতে করতে হবে। একটা রক্তরস, বুঝছো? মানে তরল জিনিস। হ্যাঁ, রক্তরস, আর একটা হলো কি? রক্ত কোষ। 2 ধরনের জিনিস। রক্তরস হলো 55%, আর রক্তকোষ হলো 45%। রক্তরসকে আমরা বলি ইংলিশে প্লাজমা, বুঝছো? এটা হলো রক্তের তরল অংশ। প্লাজমা মেমব্রেন মেমব্রেন না, প্লাজমা। মানে রক্তরস। হ্যাঁ, রক্তরস বা প্লাজমা। মেমব্রেন মানে তো কোষ প্রাচীর স্যার। হ্যাঁ, কোষ প্রাচীর না? হ্যাঁ, এটা কোষের প্লাজমা মেমব্রেন মানে তো কোষ প্রাচীর আলাদা জিনিস। না, ওই যে প্লাজম কোষের মেমব্রেন বা কোষের পর্দা। প্লাজমা কোষ প্রাচীর আর প্লাজমা মেমব্রেন আলাদা জিনিস। অর্থাৎ প্লাজমাকে যেটা ঘিরে রাখে তাকে বলি আমরা, প্রোটোপ্লাজমকে যেটা ঘিরে রাখে তাকে বলি আমরা প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লি প্লাজমা মেমব্রেন মানে কোষ ঝিল্লি। তাহলে দেখো, এটা হলো তরল অংশকে বলি আমরা প্লাজমা। আর এর রং কি বলতো? ঈষৎ হলুদা ভাব, এটা আবার কোন? হালকা হলুদ, বুঝছো? আমাদের রক্তটা যে আসে এটা তরল না, তো এর মধ্যে আসলে পানি থাকে, পানিটাকে বলতেছি আমরা কি? প্লাজমা। আর এর মধ্যে কিছু কণিকা থাকে বা কোষ থাকে, তাদেরকে বলি রক্ত কোষ। এটা কত বলতো? 91 থেকে 92%, বুঝছো? স্যার এই লাইনটা আরেকবার বলুন তো, রক্তরস থেকে। এটা এই যে রক্তরস, রক্তরসকে বলি আমরা প্লাজমা। মানে রক্ত তাহলে 2 প্রকারের। এই দেখো, রক্তটা যদি বলি আমরা, রক্তরস, রক্তকণিকা। রক্ত 2টা জিনিস দ্বারা গঠিত, একটা হলো রক্তরস আর রক্তকণিকা, আর একটা হলো রক্তকণিকা, বুঝছো? কণিকাগুলো সলিড বা কঠিন, বুঝছো? তো এরকম বিষয়। তো মনে করো যে 1 গ্লাস পানি নিলা,
হ্যাঁ নিয়ে তার মধ্যে কি সিয়াসিড ভিজাইলা, সিয়াসিড চেনো? আচ্ছা, ইসুপগুলো ভুসি চেনো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ইসুপগুলোর ভুসি এগুলো কি এগুলো তো মনে করো ভিজে কি হয়, খুব মানে ফুলে ওঠে না? মানে একবার সে হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে মনে করো। জানি আমি আর খাইছি। অথবা তোকমা আছে না? তোকমা আছে না? তোকমা, হ্যাঁ আমার বাবা খাইছে। আচ্ছা, হ্যাঁ, ওই যে ইসুপ তোকমা, মানে তোকমা। বাজারে পাওয়া যায়, জানি, দেখা জানি, যায় তোকমার ইসুপগুলো ভুসি মিশিয়ে দেয়। একসাথে খাই, একসাথে একসাথে খাই। খাই, হ্যাঁ হ্যাঁ তো মনে করো ওইটা দিলা, তাহলে এভাবে থাকবে না, গুটি গুটি দেখা যাবে না? হ্যাঁ যাবে তো। তাহলে গুটি গুটি দেখা গেল, মনে করো এটা রক্ত। তাহলে এদের মধ্যে যে পানিটা ছিল সেটা কি বলো তো? ও পানিটা সেটা হলো রক্তরস। রক্তরস। আর যে তোকমা আছে এটা কি? রক্তকোষ। রক্ত। তোকমাটা হলো রক্তকোষ বা রক্তকণিকা, বুঝতে পারছো? ও, ঠিক। আর ইসুপগুলোর ভুসিটা কি আঁশের মতো না, শ্বাসের মতো না? হ্যাঁ। ফাইবার। হ্যাঁ, তোকমা মেনলি কি বলো তো? বিসি। তোকমা হলো বিসি। বিসির মতো। আর ইসুপগুলোর ভুসি হলো ভুসির মতো বা হ্যাঁ। শ্বাসের মতো বা আঁশের মতো। তো মনে করো ওইগুলো মনে করো রক্ত রসের মধ্যে কিছু কি থাকে বলো তো? ও ওই রকম স্যার, ওই স্কেলেটামা জালিকার মতো মানে থাকে, ফাইবার, ফাইবার থাকে, হ্যাঁ, ফাইবার টাইপ থাকে। কিছু একটা থাকে। তো ওইগুলো মনে করো ফাইবার টাইপের কিছু। হ্যাঁ বুঝছি। তাহলে বুঝলে এখন? তাহলে রক্ত রসের মধ্যে পানি থাকবে, আর কি থাকবে? রক্ত কোষ থাকবে, দুইটা জিনিস। তাহলে এটা বলছে। তাহলে রক্তরস, যেটাকে আমরা প্লাজমা বলতে পারি, এটা হলো অনেকটা হলুদ বর্ণের, হালকা হলুদ, বুঝছো? হ্যাঁ। আর আছে হলো রক্তকণিকা। এখন বলা হয়েছে যে এই যে 91 থেকে 92 অংশ হলো কি পানি, কার? ওই রক্তরসের। রক্তরস। রক্তরসের 91 থেকে 92% হলো পানি। আর 8 থেকে 9 অংশ কি বলতো? বিভিন্ন জৈব অজৈব পদার্থ। পদার্থ। এইসব রক্তরসের ভেতর দিয়ে বিভিন্ন কি থাকবে? প্রোটিন থাকে প্রোটিন এবং বর্জ্যপদার্থ থাকে। এগুলো পড়বা পড়ে। প্রোটিন হলো যেমন আছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রোথ্রমিন, ফাইব্রিনোজেন, এগুলো পড়বো আমরা, বুঝছো? সামনে আছে। হ্যাঁ, এই যে প্রোথ্রোবিনের কারণে রক্ত মানে জমা, মানে প্রোথ্রোবিন তো ওই যে হ্যাঁ, এগুলো আমরা বলবো রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, বললাম প্রোথ্রোবিন। অনেক কিছু আছে। তাহলে রক্তরস 3 ধরনের। আবার রক্তরস কয় ধরনের? 3 ধরনের। তার আগে আমরা বললাম রক্তরসটা মানে রক্তরস না, রক্তকণিকা 3 ধরনের। রক্তকোষ 3 ধরনের। রক্তকোষ আসলে বলা যায় না, রক্তকণিকা বলতে হয়। বলছে তোমার ছোট ক্লাস, ও। যেন ভুলই বলছে। তো আমরা দেখলাম রক্তের তরল অংশকে বলি আমরা প্লাজমা। হ্যাঁ। প্লাজমার মধ্যে দেখলাম পানি বেশি পরিমাণ থাকে, 91 থেকে 92%। 8 থেকে 9%। 8 থেকে 9% হলো জৈব বা কঠিন জিনিস। এটা হতে পারে জৈব বা অজৈব। বা অজৈব। তাহলে দেখলাম রক্তরসের মধ্যে পানি থাকে হলো কত? তরল বা পানি থাকে হলো 91 থেকে 92%। আর বাকি 8 থেকে 9% কঠিন থাকে। কঠিনের মধ্যে কি থাকতে পারে? জৈব। জৈব অজৈব। অজৈব। অজৈব মানে কি? বিভিন্ন লবণ, সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ। ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, এগুলো থাকতে পারে। আর জৈব বলতে কি বোঝায়? এই যে প্রোটিন। জৈব বলতে কার্বনের যৌগ, যেমন বিভিন্ন প্রোটিন জাতীয় যৌগ, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। আবার কি হতে পারে? নাইট্রোজেন ঘটিত বর্জ্যপদার্থ থাকতে পারে। এগুলো অনেক কিছু থাকে, ঠিক আছে? এখন আসলাম কি বলতো? রক্তকোষ বা রক্তকণিকা, এগুলো 3 ধরনের। একটা হলো লোহিত রক্তকণিকা। লোহিত, রক্তকণিকা। এই যে রেড ব্লাড সেল বলা যায় না, বলতে হয় রেড ব্লাড কর্পাসেল। কি বলা হয়? রেড ব্লাড কর্পাসেল। লিখে রাখো এখানে, রেড ব্লাড রেড ব্লাড কর্পাসেল। করবা। রেড ব্লাড স্যার BLWD ব্লাড উচ্চারণ হয় না, ব্রড। কর্পাসেল। শিওর কর। কর্পাসেল। শিওর কর। বানানটা দেখে নিও তাহলে পরে। স্যার কর, তারপরে কর্পাসেল, PUS। আমি বানানটা এখন দেখতেছি, দাঁড়াও। কর্পাস সেলস। কর্পাসেল। শিওর কর, PUS, কর্পাস, CLE, সেল, কর্পাস সেল। তাহলে কর্পাসেল মানে কণিকা বলবা, কোষ বলা যাবে না, ঠিক আছে? এটা রেড ব্লাড সেল বলতেছি, বলো তো কি এখন? সিইউ আরও হবে না, কর্পাসেল, ঠিক আছে? আমি যে বানান লিখছি ওটাই ঠিক। তাহলে কর্পাসেল, ঠিক আছে? সিও আমি তো এটাই লিখি না, হ্যাঁ। CORPUSCLE না? ঠিক আছে, বানান ঠিকই আছে, রাইট। তাহলে রেড ব্লাড কর্পাসেল। কর্পাস সেল। এইকে মনে করো প্রথমে চ্যাটজিপিটিতে বলছি রেড আরবিসি মানে কি, বলতো রেড ব্লাড সেল। IBC। তারপরে বললাম কর্পাসেল না? হ্যাঁ, বা ঠিক বলেছো, রেড ব্লাড কর্পাসেল। ওগুলো তো ভুল করে আর কি সবাই। ChatGPT এমনি ভুলে উত্তর দেয়, আমি হ্যাঁ। দেখছি আমি। তাহলে রেড ব্লাড কর্পাসেল, বুঝছো? ওকে। তাহলে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড কর্পাসেল। সেল বলা যাবে না, কি বলবা? কর্পাসেল। সবগুলোকেই স্যার কর্পাস। হ্যাঁ, কর্পাসেল। এবং অনুচক্রিকা, একে বলা হবে থ্রম্বোসাইট বা
থ্রোম্বোসাইট বা প্লাটিলেট, বুঝছো? ব্লাড না ব্লাড প্লেটেড। তাহলে কি কয় ধরনের বলো তো? শ্বেত রক্ত, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এটা তো অনুচক্রিকা। জানি তো স্যার, এটা জানো তো? আবার বলো। লোহিত ও, রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। রক্তকণিকা তিন তিন ধরনের, ধরনের। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। হ্যাঁ, ওকে। এই শ্বেত রক্তকণিকা আবার অনেক ধরনের আছে, 5 ধরনের, আমরা পরে পড়বো এগুলা, বুঝছো? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, লিম্বোসাইট, মনোসাইট, ঠিক আছে? পরে পড়বো। তো লোহিত রক্তকোষ হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে। তাহলে লোহিত রক্তকণিকায় কি থাকে বলো তো? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকে, বুঝছো? এটা লৌহজাত, মানে হিমোগ্লোবিন মানে হিম প্লাস গ্লোবিন, গ্লোবিন মানে হিম মানে কি বলো তো? লাল শক্ত মানে লৌহ। হিম হিম মানে লৌহ, না বুঝছো? না, হিম মানে তো স্যার। ওই হিম, সেই হিম না, এই হিম মানে লৌহ। গ্লোবিলিন মানে এক ধরনের প্রোটিন, অর্থাৎ আয়রন এবং প্রোটিনের সমন্বয়ে হিমোগ্লোবিন তৈরি হয়। এগুলো আমরা পরে ডিটেলস পড়বো। যার জন্য রক্ত কি হয় বলো তো? লাল হয়। লাল হয়। রক্ত লাল কেন? এই হিমোগ্লোবিনের জন্য। ওটা জানি। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটি অক্সি হিমোগ্লোবিন গঠন করে এবং শরীরে বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকোষ জীবাণু ধ্বংস করে। এটা তো পড়িয়ে আসলাম স্যার এদিক। আমরা দেখলাম না যে তরল টিস্যুর কাজ কি? তাহলে রক্তের কাজগুলো হলো তরল টিস্যুর কাজ, বুঝতে পারছো? তাই এগুলো জীবাণু ধ্বংস করে, দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশগ্রহণ করে, ঠিক আছে? আর এটা তো পড়িয়ে আসলাম, ফির কেমন দিছে। মানে পরিবেশ ওখানে তো বললা ইয়ের কাজ পড়লা, তরল টিস্যু। এখানে ইন্ডিভিজুয়ালি পড়তেছো তুমি হ্যাঁ, এই যে এখানে রক্তকণিকার কাজ, হ্যাঁ। এই যে এখানে এখানে তুমি পড়তেছো আলাদা করে লোহিত রক্তকণিকার কাজ কি, হ্যাঁ, অনুচক্রিকার কাজ, হ্যাঁ, শ্বেত রক্তকণিকার শ্বেত রক্তকণিকার কাজ কি, এগুলো। আর অনুচক্রিয়ার কাজ কি? রক্ত জমাট বাঁধা, জমাট আমাদের বাঁধে। কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। 6ষ্ঠ অধ্যায়ে রক্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, বুঝতো? এখন মোটামুটি যেগুলো পড়লো এগুলো একটু মনে রাখবো। আমরা 6ষ্ঠ অধ্যায়ে রক্ত নিয়ে একদম ডিটেলস পড়বো, তখন দেখবা এগুলো সব একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন হলো লসিকা। লসিকা কাকে বলা হয়? রক্ত তো বললাম যে আমাদের হার্টে থাকে আর রক্তনালীতে থাকে। তো কথা হলো হার্ট এবং রক্তনালী ছাড়া, এই তুমি যেটা বললাম যে অন্য কিছু বাড়াতে পারে ধরো, যখন রক্ত নালী যদি না কাটে। কারণ আমাদের দেহে যে কোষগুলো আছে না, কোষের মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকে না, থাকে তো। এর ভেতরে এক ধরনের তরল থাকে, এর ভেতরে এক ধরনের, এদেরকে বলা হয় কি বলতো? লসিকা ও, বা লিম। লসিকা বা লিম কোথায় থাকে? কোষের ফাঁকে ফাঁকে থাকে। এবং এই লসিকা আবার কিছু প্রবাহিত হওয়ার জন্য কিছু নালীও আছে। কি আছে বলতো? নালী। নালী আছে, কিছু গ্রন্থি আছে, এদেরকে বলা হয় লসিকা নালী। কি বলা হয়? লসিকা নালী। আরে ওটা কি? ইংরেজিতে বলা হয় লিম্ফেটিক চ্যানেল, লিম্ফেটিক্স বলা হয়, বুঝছো? তাহলে লসিকা কই থাকে? আন্তঃকোষীয় ফাঁকে থাকে, হ্যাঁ, আর লসিকা নালীতে থাকে, বুঝছো? আচ্ছা। ওকে। তো এইগুলো নিয়ে আবার তৈরি হয় লসিকা তন্ত্র তৈরি হয়, বুঝছো? হুম। এগুলো আমরা পরে বলবো। তাহলে বুঝতেই পারলাম যে মানব দেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকে, যেটা বললাম, বিভিন্ন টিস্যুর হ্যাঁ। কোষের মধ্যবর্তী ফাঁকে স্থানে, অর্থাৎ ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার মানে কি? অর্থাৎ দুইটা কোষের মাঝামাঝি ফাঁক। অন্তরে আবার। হ্যাঁ, অন্তঃকোষীয় ফাঁক, এই যে মাঝে মানে কোষগুলোর মাঝে মাঝে যে ফাঁক আছে ওই জায়গায়, তো ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় ফাঁকে। এখানে দেখো, এখানে বলছি ইন্টারসেলুলার স্পেস, তাহলে এখানে টিস্যুর অন্তর্বর্তী ফাঁক বলা যাবে, আন্তঃকোষীয় ফাঁক বলতে হবে না। তো এই দেখো, এখানে অনেক গোজামিল থাকে তোমাদের ক্লাসে। যে জলীয় পদার্থ জমা থাকে তাদেরকে বলা হয় লসিকা। এগুলো ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়, দেখছো? নালীকে আছে কিছু, লসিকা নালী আছে, নালীর ভেতরে সংগৃহীত হতে পারে। এটি আলাদা লসিকাতন্ত্র গঠন করে, যাকে কি বলা হয়? লসিকাতন্ত্র বা লিম্ফেটিক সিস্টেম বলা হয় তাকে। ওকে। লসিকা ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ তরল বর্ণের মানে আমাদের স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ। এটা কেমন বর্ণ? হলুদ বর্ণ। এই যে আমাদের দেখবা, এই যে এখানে দেখবা কিছু আমাদের ইয়ে আছে না, জ্বর আসলে বা ঠান্ডা লাগলে ফুলে যায় না গলার নিচে? কার? আমার। সবারই ফুলে, এই গলার নিচে তোকে ফুলে যায় জ্বর বা ঠান্ডা আসলে। আচ্ছা দেখবা এদিক দিয়ে ফুলে যায় কিছু জায়গায়, বা গলার নিচ দিয়ে ফুলে যায়, দেখবা গুটি গুটি মনে হয় ঠান্ডা লাগলে বা সর্দি লাগলে দেখা যায়। অনেক সময় দেখা যায় হাত পায়ে ব্যথা হচ্ছে, দেখা যায় এই দুই সাইড দিয়ে মনে করো দেখা যায় গুটি গুটি হয়, ফুলে যায়। এদেরকে বলা হয় লসিকা গ্রন্থি। কি বলা হয়? লসিকা গ্রন্থি ফুলে ওঠে। হ্যাঁ, ফুলে ওঠে। যেমন মেনলি যে টনসিল আছে না, এটাও এক ধরনের গ্রন্থি এরকম আর কি। তো মেনলি যে গলা এদিকে থাকে কিছু লসিকা গ্রন্থি, ঠিক আছে? এগুলো আবার ফুলে যেতে পারে। হ্যাঁ, টনসিলে দেখছিলাম। তাহলে বুঝতে পারলা লসিকা কই থাকবে? আন্তঃকোষীয় ফাঁকে থাকে, যেগুলা লসিকা নালীর মাধ্যমে প্রবাহিত হতে পারে, বুঝছো? ওকে ওকে, আরো পড়াবো? বেশি টিস্যুটা পড়া আসলে। সেটা পড়াবো না, ঠিক আছে। তাহলে পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু।
ওকে, বেশি বলতে মাংস, বেশি মানে কি মাংস। মাংস বা মাসেল, এই যে আমাদের দেখি না শরীরে মাংস, এগুলোকে বলা হয় পেশি টিস্যু বা মাংস বা মাসেল। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়, কোথা থেকে? মেসোডার্ম থেকে। মেসোডার্ম জানি কই পড়াইছে? মেসোডার্ম মানে কি, এগুলো পড়াইছিলাম, ভ্রূণীয় লেয়ার বা ভ্রূণীয় স্তর। ওই মেসোডার্ম না, হ্যাঁ, ওই যে ভ্রূণীয়- একটোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। একটোডার্ম বাইরে, মেসোডার্ম হ্যাঁ, হলো মেসোডার্ম হলো মাঝে, আর এন্ডোডার্ম হলো এটা ভেতরে থাকবে, অর্থাৎ হ্যাঁ। ভ্রূণীয় লেয়ার ছিল কয়টা? তিনটা। তিনটা, একটো, মেসো, আর হলো এন্ডো। এন্ডো। তো এইগুলো থেকে আমাদের দেহের সকল ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। তো এই মেসোডার্ম থেকে কি তৈরি হয়? পেশি তৈরি হয়। মেসোডার্ম থেকে মাঝের জায়গা থেকে পেশি তৈরি হয়, বুঝতো? তাহলে মতে মেসোডার্ম, মতে মাসেল তৈরি হয়, মতে মেসোডার্ম, মতে মাসেল তৈরি হয়। তো মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণক্ষম মাসেল কি করা যায়? সংকোচন প্রসারণ করা যায় না? তো সংকোচন প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যুকে কি বলা হয়? পেশি টিস্যু বলা হয়। কথাটা ঠিক হবে না। তো সব টিস্যুকে আবার সংকোচন প্রসারণ করা যায় না। কেন? সবই তো যায়। না, তুমি করতে পারো না। পারো? কোনটা? হার্টকে তুমি চাইলে সংকোচন করতে পারবে, এটাও ঠিক। আবার তোমার যে কিডনি আছে, কিডনিকে সংকোচন করা যায়? মানে সংকোচন মোশন মানে কি? নড়াচড়া। এই যে আমরা এই সংকোচন করতেছি না, দেখো তো হাতের মাসেলকে হ্যাঁ। করাতে করতেছি কিনা? তা আমরা যদি স্যার নিঃশ্বাস বন্ধ করে রাখি তখন তো হার্ট থামে যাবে না? না, হার্ট তো এখন থামে না, ওটা যদি তোমার ডেথ হলে থামবে, বুঝছো? তো নর্মালি দেখো, তাহলে যেটা বুঝলাম আমরা, তাহলে মানুষ সংকোচন নিঃশ্বাস বন্ধ করলে হার্ট থামে না? বন্ধ করো তো দেখি, কেন? বন্ধ করো। চলে তো মনে হয়। চলে তো, তাহলে তা ওটা তো, তুমি না মারা গেলে বন্ধ হবে না, বুঝছো? তাহলে আমরা মারা গেলে তো নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাবে। তো হ্যাঁ, এখন তোমার দম নিঃশ্বাস- বন্ধ হয়ে যাবে। এখন Then- নিঃশ্বাস- এখন সবকিছু বন্ধ করি, তারপরে থামে না কেন? থামবে কেন? শোনো, হার্ট তো একটা স্বয়ংক্রিয় যন্ত্র, এটা কাঁপতে থাকে, আমরা পড়বো এটা। হার্টের ভেতরে কিছু পেস মেকার আছে, যেগুলো কি করে বলো তো? হার্টের মাসালটা ওইভাবে তৈরি করা, এটা হলো স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত না। হার্ট নিজে নিজে কি করতে পারে? সংকোচন প্রসারণ করতে পারে, হ্যাঁ। বুঝছো? হার্ট যদি একদম কেটে ফেলে দাও, দেখবে কিছুক্ষণ আগে কাঁপবে, এরকম একটা জিনিস, যে নিজে নিজে কি করতে পারে? সংকোচন প্রসারণ করতে পারে। তাছাড়া ওখানে- তো কথা হলো, হার্ট কখন বন্ধ হবে? হ্যাঁ। কথা হলো, হার্ট তো একটা জিনিস, তাকে চলার জন্য শক্তির দরকার, এনার্জির দরকার, তাই না? তো হার্টের যদি মনে করো, হার্টের রক্ত, হার্ট তো মনে করো একটা অঙ্গ, ওখানে রক্ত- হার্টের ভেতরে বাইরের দিকে কি আছে? রক্তনালী আছে। হ্যাঁ। তো কোনো কারণে হার্টের রক্তনালীগুলো যদি ব্লক হয়ে যায়, অথবা তোমার দম বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, তার মানে তোমার কি অক্সিজেন যাবে? অক্সিজেন যাবে না, আমার কোথায়? ও অক্সিজেনটা বন্ধ হয়ে যাবে। এবং সেই টাইমে তোমার কি দেহে মনে করো তুমি খাইছো, ঠিক আছে, তোমার পুষ্টি উপাদানটা যাচ্ছে, আছে দেহের ভেতরে। তো দেহের পুষ্টি উপাদান হার্টে গেছে, সেটাকে জাহিত করার জন্য কি দরকার? অক্সিজেন দরকার। বাট তোমার নিঃশ্বাস বন্ধ, হুম। তাহলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, তার মানে তোমার দেহের কোষগুলা কি খাদ্য পাবে? না, পাবে মানে না। খাদ্য না, মানে অক্সিজেন পাবে না। না। তাহলে এই যে অল্প টাইম যদি অক্সিজেন ছাড়া থাকে, তোমার ব্রেন ড্যামেজ হয়ে যাবে, হার্টের কি কোষগুলা এই যে অক্সিজেনের অভাবে কি হবে? খাদ্য তৈরি হবে না, শেষ, ড্যামেজ হয়ে যাবে। তখন যখন ড্যামেজ হয়ে যাবে, তখন কি হার্ট সংকোচন প্রসারণ করতে পারবে? না। না। হার্ট বন্ধ হয়ে যাবে, বুঝছো? তাহলে আপনি স্যার ওই যে মানে চিনেন কি জানি বলে না, মানে ওই যে একটা হলো, আরে আমি নাম ভুলে গেলাম, মানে উনি আর কি পানির নিচে যায় একে অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকে। নিঃশ্বাস বন্ধ অনেকক্ষণ থাকা যায় তো? না থাকুক, তখন হার্টটা থামে না? না, থাম কেন? কারণ আমাদের না, দেহের ভেতরে, উনি তো হলো মানে আমিও তো প্রায় হয়, আমি প্রায় 1 মিনিটের মতো থাকতে পারি। হ্যাঁ, আপনি উনি একে কমপক্ষে 10, মানে উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। হ্যাঁ, বুঝতে পারছি, অনেক থাকতে পারবে। হ্যাঁ, অনেক থাকতে অনেক পারবে। ডুবুরি আছে তারা, এখন তো Hello? ডুবুরি সিলিন্ডার না, অক্সিজেন সিলিন্ডার। এখন- মানে আগে অনেক ডুবুরি ছিল, খালি যাইতো এমনিতে, এগুলো প্র্যাকটিস, বুঝছো? তুমি এমনিতে দেখো দম বন্ধ করে থাকতে পারো, কিন্তু অনেক তুমি যখন প্র্যাকটিস করবা যত বেশি, তুমি তত বেশি থাকতে পারবা। হ্যাঁ। কথা হলো যে আমরা যে অক্সিজেন নিচ্ছি, একটা নির্দিষ্ট টাইম আছে, সার্টেন পিরিয়ড আছে, যে এতক্ষণ পর্যন্ত তুমি নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবা, ও, বুঝছো? কারণ তুমি যে ওই যে আমি নিঃশ্বাস নিলাম, অক্সিজেনটা গেল না, এটা কতক্ষণ ধরে কাজ করে এর উপর ডিপেন্ড করে, ও, বুঝছো? শ্বাসরোধ করে তুমি যে মনে করো দম বন্ধ হয়ে থাকে, তাকে ফাঁসি দিলে মারা যাবে না? ফাঁসি দিলে হ্যাঁ, যাবে তো। বুঝছো? এটা একটা মাধ্যম, দম বন্ধ হয়ে যাবে। বা তাকে গলা চিপে ধরলে মারা যাবে না? তাই দম বন্ধ হয়ে থাকলো, কেন মারা যাবে? তার মানে মারা যাবে না তাকে, তুমি যে বালিশ চাপা দিলে মরবে না, সে মরবে, না হয় মনে করেন দম বন্ধ করে একটু পরে মরবে, বুঝছো? কথা হলো তোমার মনে করো দমটা কম, মনে করো তুমি 2 মিনিটে মারা যাবে, শেষ, বুঝছো? আর যে অনেকক্ষণ দম বন্ধ করে থাকতে পারে, সে হয়তো বা 5 মিনিটে মারা যাবে। ও হ্যাঁ, কিন্তু মারা যাবে অবশ্যই, বুঝছো? সিনেমাতে দেখো না, বালিশ চাপাতে মারি ফেলে, হ্যাঁ, ওটা তো সাথে সাথেই। দেখো অনেকে অনেকক্ষণ লাফালাফি করে, তারপরে শেষ। আর ওটা তো সিনেমার মধ্যেই। হ্যাঁ, বাস্তবে এরকম হয়। তো ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণ কম বিশেষ ধরনের টিস্যুকে কি বলা হয়? পেশি টিস্যু বলা হয়। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত থাকে। ওকে, পেশি কোষগুলো সরু হয়, কেমন হয়? সরু। সরু হয়, লম্বা হয় এবং তন্তুময় হয়ে থাকে।
যেসব তন্তুতে আড়াআড়িভাবে ডোরা কাটা থাকে, সবগুলোতে থাকে না, কিছুতে আড়াআড়িভাবে ডোরা কাটা থাকে, এবং তাদের মানে যেসব মানে যাদের মধ্যে থাকে তারা কীভাবে থাকে, আড়াআড়িভাবে ডোরা কাটা থাকে, তাদের ডোরা কাটা বেশি বলা হয়ে থাকে, মেলে হৃৎপেশিতে পাওয়া যায়। এবং ডোরাবাহীন তন্ত্রকে মসৃণ পেশি বলা হয়, বুঝছো? তাহলে পেশি আবার বিভিন্ন ধরনের আছে, এগুলো বড় ক্লাসের ভালোভাবে দেখবা, ঠিক আছে? কিছু আছে ডোরা কাটা যুক্ত, তাদেরকে আমরা অমসৃণ বলি। কি বলবো? অমসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা ওরকম না। কিছু নাকি? অমসৃণ না, অমসৃণ না, মসৃণ বলতো যেমন মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক, ওই যে মানে এটা অমসৃণ বলা হয় না, এটা বলে স্কেলেটাল বা কঙ্কাল পেশি বলি আমরা। তো এক ধরনের আছে বলে মসৃণ পেশি বা স্মুথ পেশি বলি, বুঝছো? এগুলো মেনলি অঙ্গগুলো তৈরি করে। আমাদের দেহের ভেতরে অঙ্গগুলো আছে না, হ্যাঁ, কিডনি, তারপরে হলো ফুসফুস, ফুসফুস, লিভার, লিভার, এগুলো মেনলি স্মুথ মাসল দ্বারা তৈরি। কি দ্বারা? স্মুথ মাসল দ্বারা তৈরি। ওকে। আবার যে আমাদের হাতের যে পেশি আছে না, হ্যাঁ, এগুলো হলো কি ডোরা কাটা যুক্ত বলতে পারো, বুঝছো? এগুলো অমসৃণ বলি না, আমরা বলি স্কেলেটাল মাসল। কি বলবো? কঙ্কাল পেশি। তাহলে দেখো, পেশিকোষ সংকোচন অপসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন, অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। ওকে, দেখো, ওকে, অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে পেশি কয় ধরনের? 3 ধরনের। কিসের ভিত্তিতে? অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে 3 ধরনের। একটা হলো ঐচ্ছিক, অর্থাৎ তুমি ইচ্ছামতো সংকোচন পোষণ করতে পারো। একটা অনৈচ্ছিক, অর্থাৎ আমাদের ইচ্ছামতো সংকোচন পোষণ করতে পারে। কি বলো তো? হার্ট যারা তৈরি, হার্ট যে পেশিতে তৈরি, হার্টকে আমরা ইচ্ছামতো সংকোচন পোষণ করতে পারি না। নিজের মতো কাঁপতেছে, সংকোচন পোষণ হচ্ছে, এটা হলো অনৈচ্ছিক পেশি। ইচ্ছিক পেশি এটা কোনটা? ওই যে হাড়টা নাকি? হ্যাঁ, ইচ্ছিক পেশি। হার্ট। তো হৃৎপেশি এক ধরনের কি বলতো? অনৈচ্ছিক পেশি। তো তারপরে আমরা হৃৎপেশিকে আমরা কি বলি? একদম বিশেষ ধরনের, মানে আমরা আলাদা নাম দিচ্ছি, বুঝছো? তো আমাদের পেশি হলো 3 ধরনের। একটা হলো কি বলতো? ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক অনৈচ্ছিক পেশি। মানে অনৈচ্ছিক পেশি বলতে অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি। হ্যাঁ, যেমন আমরা যদি বলি ঐচ্ছিক পেশি বলতে আমরা সংকোচন পোষণ করতে পারি, যেমন আমাদের মানে হাড়ের সাথে যেগুলো লেগে আছে, পায়ের মাসেল, হাতের মাসেল। আর অনৈচ্ছিক মানে যেমন আমাদের বলি ফুসফুস বলো, কিডনি বলো, লিভার বলো, এগুলো কি তুমি সংকোচন পোষণ করতে পারবা? এগুলোকে অনৈচ্ছিক পেশি। আর হৃৎপেশি বলতে শুধুমাত্র হৃৎপিণ্ডকে বা আমাদের রক্তনালীগুলোকে, এগুলোকে বলে আমরা বিশেষভাবে নামকরণ করছি। কি বলতো? হৃৎপেশি। তো হৃৎপেশি এক ধরনের কি বলতো? অনৈচ্ছিক পেশি, কারণ একে আমরা ইচ্ছা মতো সংকোচন পোষণ করতে পারি না। তাহলে অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে পেশি কয় ধরনের? 3 প্রকারের: ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি। এই যে ঐচ্ছিক পেশি, দেখো, ঐচ্ছিক পেশি কি বলতো? ডোরা কাটা যুক্ত, হাত পায়ে থাকে। অনৈচ্ছিক পেশি দেখো, এটা মসৃণ, কোনো ডোরা আছে? একটা আছে, ডোরা নাই, কোনো ডোরা কাটা নাই। তাহলে এইটা পিছে ওটা ডোরা নয়, ডোরা এই এরকম, দেখো, বুঝছো? আর হৃৎপেশি দেখো, এটা তো ডোরা থাকে, বুঝছো? এবং এটা বিশেষ ধরনের, মানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। পড়ছো না? না, ইন্টেলিজেন্ট না, এটা দেখো, কাদের জন্য পড়ালাম মনে হয়, ইন্টারে মনে হয় পড়েছে। যাই হোক, তাহলে ঐচ্ছিক পেশি বা ভলান্টারি মাসেল বা ডোরা কাটা পেশি, বুঝছো? এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়। ঐচ্ছিক পেশিগুলোর কোষগুলো কি হবে? নলাকার হবে, শাখাবিহীন হবে, আড়াআড়ি ডোরা যুক্ত হবে। এগুলা পড়বা, একটু লিঙ্ক দিবা, ঠিক আছে? এই যে এগুলা, হ্যাঁ, এগুলো কোথায় আছে? হাত এবং পায়ে আছে। অনৈচ্ছিক পেশি কোথায় থাকে? যেগুলো স্যার আমরা এগুলো আমাদের দেহের অভ্যন্তরে থাকবে। এগুলো আমাদের ইচ্ছা মতো সংকোচন পোষণ করতে পারবো না। এগুলো কেমন আকৃতির বলো তো? মাকু আকৃতির। এগুলো মসৃণ স্যার। হ্যাঁ, এগুলো মাকি আকৃতির। মাকু তো চেনো, এর আগে বলছিলাম না? হ্যাঁ, মাকু আকৃতির। এই যে এরকম দেখো, মাকু দেখছিলাম না? ওকে, এগুলো মাকু আকৃতির। ওকে, এগুলো পড়বা। যেমন মেরুদণ্ড প্রাণীদের রক্তনালী, পৌষ্টিক নালী, বুঝছো? এগুলো একটু উদাহরণগুলো পড়বা। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি, অর্থাৎ হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলো যে পেশি দ্বারা তৈরি, তাদেরকে বলি আমরা কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। এটাও একটু ভালো করে পড়বা। এই পেশি মেরুদণ্ড প্রাণীদের হৃৎপিণ্ডের বিশেষ ধরনের অনিশ্চিত পেশি। ওকে, এই টিস্যু কোষগুলো কি হবে? নলাকৃতি হবে, বুঝছো? কেমন হবে? এরকম নলাকৃতি হবে, নলের মতো, এবং অস্থি পেশির মতো দেখতে। দেখো, নলের মতো না, অস্থি পেশির মতো দেখতে না, ডোরাযুক্ত। কিন্তু পার্থক্য কি? এগুলো অনিশ্চিত পেশি এবং শাখান্বিত এবং আড়াআড়ি দাগযুক্ত হবে। এই টিস্যু কোষগুলোর মধ্যে কি থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় থাকে? দাগের দেওয়া, যে গোল দাগ দিয়ে রাখো। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে হলো হৃৎপেশিতে, বুঝছো? এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক, এই যে এরকম দেখো, যে এরকম একটা কি থাকে? দাগ থাকে, এরকম থাকে, ভাগ করা থাকে, বুঝছো? এদেরকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। কোষগুলোকে একটা সাথে আরেকটা সেপারেট করে রাখে। ওকে, ওকে, এদের সংকোচন এবং প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, মানে ইচ্ছাই হয় না। অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো, বাট কাজ কিসের মতো? অনিশ্চিত পেশির মতো।
গঠন কেমন? মানে কি কার্ডিয়াক পেশির গঠন গঠন হলো হচ্ছে, হ্যাঁ, অস্থিক পেশির মতো, হচ্ছে ডোরা কাটা কিন্তু- যুক্ত। হ্যাঁ, কিন্তু কাজ অনিচ্ছিক। কাজ হলো অনিচ্ছিক অনিচ্ছিক পেশির মতো, বুঝছো? এটা বোঝাই যাচ্ছে তো, হ্যাঁ, ওকে। তাই একে অস্থিক অনিচ্ছিক পেশিও বলে। বলে। কার্ডিয়াক অনিচ্ছিক। পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর কি থাকে? যুক্ত থাকে। দেখো তো কিসের মাধ্যমে? শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে না? এই দেখো তো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত যুক্ত থাকে। থাকে। তাহলে ঐচ্ছিক টিস্যু কি শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে না? না, দেখো তো আলাদা থাকে। আলাদা তো। মাংস খাইছো না? হ্যাঁ কোষ না? লেগ খাইছো না? লেগ পিস হ্যাঁ মুরগির হ্যাঁ, আলাদা, মানে কি কোষ না মাংস? মানে কোষ আবার খায় দেখো, মনে বুঝলো, একদম খেয়াল করো একটু। লেগ পিসের মাংসগুলো কি কোষ না? কোষ মানে কি একটার পর একটা? হ্যাঁ, দেখবা ও, কোষ হ্যাঁ। তোলা যায়। হ্যাঁ, দেশি মুরগি আরো ভালো করে বুঝতে পারবা। বুঝছি। দেখবে একটা কোষ উঠে আসে। মানে একটার পর একটা। হ্যাঁ, আমি আজকে তো খাই, আমি বুঝছি। হ্যাঁ, তাহলে দেখো হৃদপিণ্ড, আবার এখন একটু মনোযোগ দিয়ে খাইবা, তাহলে বুঝবা। তো হৃদপিণ্ডের সব কার্ডিয়াক পেশি কি বলতো? সম্মিলিতভাবে সংকুচিত এবং প্রসারিত হয়, বুঝছো? এবং মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত হৃদপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত চলাচল প্রক্রিয়া সচল রাখে। এটা তো জানো। তাহলে মানে কি ওই যে জন্ম থাকি মৃত্যু অবধি হার্ট কি সংকোচন প্রসারণ হয় না? হয়তো। বন্ধ হলে তো আলাদা পাবো আমরা। Okay. ওইটা কি বুঝেছি এখানে? হ্যাঁ, ওটাই বুঝাইছে আর কি, যে জন্ম থেকে মৃত্যু অবধি একটা নির্দিষ্ট গতিতে মানে গতি সংকুচিত হতে হয়। নির্দিষ্ট গতি, কোনো বেশি হয় না। না, ওটা হতে পারে, বেশি হয়, বিভিন্ন কারণে বেশি হতে পারে। যেমন কথা হলো আমার দেহে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, হ্যাঁ তখন হার্ট এই সংকটটা পায়, তখন হার্ট দ্রুত পাম্প করে। হ্যাঁ হ্যাঁ। তখন তখন মনে করে যে আমাকে অক্সিজেন পাঠাতে হবে, অক্সিজেন নাই, দ্রুত সাপ্লাই দেয়, ঠিক আছে? তাহলে যারা ওই যে অক্সিজেন, এই যে মনে করো তুমি যখন দৌড়াও, হ্যাঁ তখন তখন আমাদের দেহের কোষগুলোকে অধিক কাজ করতে হয়, মানে আমার দেহে এনার্জি অনেক হ্যাঁ, তখন- ব্যয় করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। এনার্জি ব্যয় করতে হয় মানে কি, আমার শক্তি জারিত করতে হবে, মানে গ্লুকোজ জারিত করে শক্তি তৈরি করতে হবে। হ্যাঁ, বুঝতে এর জন্য বেশি পরিমাণ অক্সিজেন দরকার। তো আমাদের ব্রেন সিগন্যাল দেয় হার্টকে যে অনেক পরিমাণ অক্সিজেন দরকার। তো হার্ট কি করে? দৌড়াদৌড়ি শুরু করে দেয়, দ্রুত কাঁপতে শুরু করে। হ্যাঁ, heavy দেখবা করে। মানে ধরপড় করে না? হ্যাঁ দেখিস আর খুব, হ্যাঁ। বা কোনো সময় আবার বেশি যদি- আবার মনে করো যে উচ্চ, মানে কোনো মনে করো মানে পাহাড়ে গেছো, পর্বতে গেছো, তখনও দেখবা হৃৎপিণ্ড হ্যাঁ। সংকোচ প্রসারণ কিন্তু বেড়ে যাবে। ফির বেশি ভয় পাইলে এই জন্য হ্যাঁ, কিন্তু এগুলো হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কারণ যেখানে অক্সিজেনের পরিমাণ কম, সেখানে একই কন্ডিশন হবে, তোমার দেহে অক্সিজেন কম বাড়ছে, হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ ক্ষমতা বাড়াই দেবে, বুঝতে পারছো? বিভিন্ন কারণ হতে পারে। ওকে, তাহলে বুঝতে পারছো বিষয়গুলো? তাহলে আমরা কি বললাম এখানে? আমরা বললাম এখানে তরল টিস্যু কোনগুলা? রক্ত এবং লসিকা। রক্ত আবার কয় ধরনের? দুই ধরনের। রক্তের উপাদান দুই ধরনের, একটা রক্তরস, রক্তকণিকা। রক্তরসের মধ্যে কি পানি থাকে, হ্যাঁ। এবং পানি থাকে 91 থেকে 92%, 92%, আর 9 থেকে 8% কি থাকবে? জৈব অজৈব পদার্থ। মানে কঠিন পদার্থ থাকবে। কঠিন বলতে কি কি? জৈব অজৈব। তারপরে রক্ত হ্যাঁ, কণিকা। অজৈবের মধ্যে বিভিন্ন লবণ থাকে, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো থাকবে। রক্ত কণিকা তিন আর ধরনের। জৈবের মধ্যে কি থাকবে? বিভিন্ন প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিন থাকবে, বুঝছো? আবার রক্তকণিকা 3 ধরনের, লোহিত, শ্বেত, অনুচক্রিকা। এইগুলো আবার এখানে যে সেলগুলোতে কি বলবা? কর্পাসেল বলবা। হ্যাঁ। কোষ বলা যাবে না, মানে কি বলতে হবে? কণিকা বলতে হবে, কারণ কোষ হতে যা যা লাগে এগুলো এখানে নাই, নাই। এগুলো বলে দিলাম এখানে, বুঝছো? তাহলে রক্তের কাজ কি দেখলাম? লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, এগুলো মধ্যে দাও বই দাও, যার কারণে রক্ত লাভ হয়। তো হিমোগ্লোবিন থাকে, এগুলা কি করতে পারে? এই জন্য রক্ত লাল হয়। হিমোগ্লোবিন হিম এবং গ্লোবিন দ্বারা তৈরি, হ্যাঁ, আয়রন বুঝছো? এবং প্রোটিন প্রোটিন দেবে। দ্বারা তৈরি। এর কাজ কি বলতো? অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন সরবরাহ করা। ওকে, রক্তের কোন জায়গায় সাম্যতা কোন নিয়ন্ত্রণ জায়গায় করা, কাটা গেলে অনেকগুলো। রক্ত জমাট বাঁধে, আবার শ্বেত মনে করো রোগ রক্ত প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে কে বলতো? শ্বেত শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা। আর কোন জায়গায় কাটা গেলে সেখানে রক্ত recover করে ওই যে। হ্যাঁ, জমাট বাঁধতে সহায়তা করে অনুচক্রিকা। অনুচক্রিকা। এই যে পড়া শেষ হয়ে গেছে, আর তো লাগবে না পড়া, বুঝছো? তুমি আমি যদি কথা বলবো মনোযোগ দিবা। তারপরে দেখো কি বললাম, এগুলা শেষ। একটা লসিকা বলতে কি? হ্যাঁ। আন্তঃকোষীয় ফাঁকে যে তরলগুলো থাকে, হ্যাঁ, মানে কোষের তাকে মধ্যে বলা ফাঁকগুলো হ্যাঁ, থাকে, ফাঁকের মধ্যে যে তরল লসিকা বলা হয়। লসিকা। এগুলো আবার এক ওখান ধরনের থেকে নালীর যে- মাধ্যমে পরিবহন হতে হ্যাঁ, পারে, আমরা তাকে লসিকা নালী বলা হয়। লসিকা নালী। আচ্ছা, এইগুলো তাহলে সবগুলো মিলে তন্ত্র- লসিকা তন্ত্র গঠন করে। তন্ত্রটা কেমন? লসিকা নালী তো বুঝলাম, তাহলে তন্ত্র বলতে কি? অঙ্গ দিয়ে তৈরি হয়, অনেকগুলো অঙ্গ হ্যাঁ। দ্বারা। তাই এখানে কি আছে বলো তো? তাহলে আন্তঃকোষীয় ভাগ, ওই যে লসিকা নালী দ্বারা তৈরি হয়। তার নালীগুলো সব জায়গায় যেখানে যায় হ্যাঁ, লসিকা নালী, লসিকা গ্রন্থি সবগুলো মিলে লসিকা তন্ত্র করে তৈরি করে। তন্ত্র তো একটা জিনিস না, অনেকগুলো জিনিস একত্রে বলি আমরা তন্ত্র, তন্ত্র। হ্যাঁ, ঠিক আছে? ওকে, তো এর কাজ কি? এর কাজগুলো রক্তের মতো অনেকটা, বুঝতে পারছো? তো দরকার নাই, তোমাদের বই নাই। এরপর কি আসলে আমরা বলো তো? ওই যে কাজের গঠন ব্যক্তিদের লসিকা নালী তিন ধরনের। হ্যাঁ, এগুলো বললাম। আবার বলছিলাম আমরা কঠিন, ওই যে আমাদের বলছিলাম স্কেলেটাল কানেক্টিভ টিস্যু, এটা আবার দুই ধরনের, একটা হলো অস্থি, একটা হলো তরুণাস্থি। অস্থি আমাদের দেহের কাঠামো গঠন করে, এটা শক্ত, হ্যাঁ, ঠিক আছে, এবং আমাদের দেহের ভিতরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে প্রোটেকশন দেয়। আর তরুণাস্থিটা কি করে বলো তো? এটা হলো নরম, আমাদের কানে থাকে, কানের পিনে থাকে, নাকের ডগায় থাকে, শ্বাসনালীতে থাকে,
বিভিন্ন জায়গায় থাকে, বুঝছো? ওকে, এগুলো বললাম। তারপরে আবার কি দেখলাম এখানে, আমার এটা বললাম যে অবস্থান গঠন কাজের ভিত্তিতে ওই যে লসিকা মনে হয়, লসিকা নাকি? হ্যাঁ, ওগুলো না। তারপর দেখলাম হলো আমাদের কি আসলাম হলো পেশি টিস্যু। হ্যাঁ, পেশি টিস্যু দেখলাম আমরা কি বলতো 3 ধরনের দেখলাম, তাই না? ঐচ্ছিক অনৈচ্ছিক। ওসিক, অনিশ্চিক। সেটা কি পেশি টিস্যু? এটা কিসে যে কাজের গঠনের ভিত্তিতে? ও হ্যাঁ, পেশি টিস্যু। তাহলে কি ওসিক, অনিশ্চিক আর একটা হলো কার্ডিয়াক পেশি। না, ওসিক বলতে ওসিক- যেটা আমরা ইচ্ছাধীন, আমাদের ইচ্ছাধীন সংকোচন পোষণ করতে পারি, হ্যাঁ, আর অনৈচ্ছিক যেমন যেটা- হাত পায়ে। আর অনিশ্চিক বলতে যেটা আমরা সংকোচন পোষণ করতে পারি না, যেটা আমাদের হ্যাঁ। মানে আমাদের অঙ্গগুলা, যেমন দেহের হৃৎপিণ্ড, অভ্যন্তরীণ অঙ্গগুলা, যত অঙ্গ আছে সবই অঙ্গ না, যেমন হাত পায়ে তো অঙ্গ, এগুলো না, আমার অভ্যন্তরীণ অঙ্গগুলা, বুঝতে পারছো? জিহ্বা যদি বলি এটা কি বলতো ওসিক পেশি, ঐচ্ছিক, এটা তো আমাদের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি। তো অভ্যন্তরীণ অঙ্গগুলো হলো অনিশ্চিক। তো এই অনিশ্চিকের মধ্যে আরেকটা বিশেষ ধরনের অনিশ্চিক আছে, যেটা কি বলতো হৃৎপেশি। হ্যাঁ। এটাকে আমরা আলাদাভাবে নাম করছি হলো হৃৎপেশি, হৃৎপেশি। বুঝছো? এটা অনিশ্চিক। এটা কি বলতো, এর গঠন হলো অস্থিক পেশির মতো, ঐচ্ছিকের মতো, কিন্তু এর কাজ হলো অনিশ্চিক। অনিশ্চিক পেশির মতো। তার কারণ আমাদের ইচ্ছাধীন হ্যাঁ। সংকোচন এখানে কি পোষণ জানি হয় না। একটা থাকে, এখানে রেডিউসার। ইন্টারক্যালেটিভ হ্যাঁ, ডিস্ক থাকবে, intercalated এটা হলো disc। বিশেষ বৈশিষ্ট্য, হ্যাঁ। বুঝছো? আর আমরা জানি অস্থিক পেশিতে ডোরা কাটা থাকে, হ্যাঁ। অনিশ্চিক পেশিতে ডোরা কাটা থাকে না, ডোরা কাটা থাকে না। মসৃণ হয়। এবং কার্ডিয়াক পেশিতে কি থাকবে, ডোরা কাটা থাকে। শেষ, পড়া শেষ। কার্ডিয়াক মানে পেশি না, হৃৎপেশি। হৃৎপেশি না। তাহলে তো পড়া শেষ, মুখস্থ হয়ে গেল। এইগুলাই কিন্তু বলতে হবে।